প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন, গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সঙ্গে আছি আমি তৌহিদুল ইসলাম। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছেন নিউজিল্যান্ডের 4 ক্রিকেটার। বাকিরা আসবেন বিকালে। বেলা 12টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এদিকে নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে মিরপুর হোম অফ ক্রিকেটে ম্যাচ সিনারিও প্র্যাকটিস করছে টাইগাররা। পিএসএল খেলে তানজিদ তামিম যোগ দিয়েছেন দলের সাথে। তবে বাড়তি একদিনের এনওসি মেলায় নাহিদ ও শরীফুল দলের সাথে যোগ দেবেন একদিন পর। আগামী 17 এপ্রিল মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। 20 এপ্রিল একই ভেন্যুতে হবে দ্বিতীয় ম্যাচ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে চট্টগ্রামে 23 এপ্রিল। মিরপুর হোম অফ ক্রিকেটে রয়েছেন টাইগারদের অনুশীলন কাভার করছেন আমাদের সহকর্মী মাহবুব রিমন। দলের সবশেষ অবস্থা জানতে সরাসরি যুক্ত হব তার সাথে। রিমন, আপনি দেখছেন নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে আজ ম্যাচ সিনারিও প্র্যাকটিস করছে বাংলাদেশ দল। এই প্র্যাকটিসটা আসলে কতটুকু ইফেক্টিভ হবে এই সিরিজ শুরুর আগ দিয়ে? নিশ্চয়ই তুলন, চৈত্র সংক্রান্তি, একেবারে মাথার ওপর টকবকে সূর্য এবং ঘামে বিছে জবুথবু, এর মধ্যেই ক্রিকেটের অনুশীলন করছে। আপনি জানেন যে সরকারের যে ঘোষণা, সে ঘোষণার সঙ্গে সহমত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যে যে ওয়ানডে এবং টি-20 সিরিজ, যেটা কিনা পূর্বের স্কেজুয়ালে ফ্লাড লাইটের আলোতে হওয়ার কথা ছিল, সেটা কিন্তু দিনের বেলায় সরিয়ে আনা হয়েছে। যে কারণে যে অনুশীলন, সে অনুশীলনও কিন্তু এই দুপুর বেলায়, মধ্য দুপুরে, নিশ্চয়ই আমরা সেই অনুশীলনটাও দেখাবো, মধ্য দুপুরে সেই অনুশীলনটা করছে। আপনি বলছিলেন যে অনুশীলন আপডেট তো জানাবোই, তবে তার আগে আজকে কিন্তু বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা ব্যস্ততম দিন। জানেন যে নিউজিল্যান্ডের যে 22 সদস্যের বহর, সে 22 সদস্যের বহরের তিনটা ধাপে তারা আসবে। সকালবেলা অর্থাৎ ভোরে 3 জন এসেছেন। এরপরে সকালবেলা 8:30 নাগাদ শ্রীলঙ্কা ট্রানজিট হয়ে 4 জন ক্রিকেটার এসেছেন। বাকি যে সদস্যরা রয়েছে তারা কিন্তু রাত 10:30 নাগাদ আসবেন। অর্থাৎ কাল থেকে আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করবে নিউজিল্যান্ড। তবে বাংলাদেশ দল কিন্তু তাদের অনুশীলন ঠিকই আপনারা দেখছেন যে গেল মাস থেকে আসলে বাংলাদেশ দল প্রথমে ফিটনেস ট্রেনিং হয়েছে, এরপরে কিন্তু তারা মাঠের অনুশীলন স্কিল ক্যাম্প করেছে। আজকে কিন্তু ঠিক ম্যাচ নয়, ম্যাচ সিনারিও। এখন পর্যন্ত দুভাগে ভাগ হয়ে ক্রিকেটাররা সেখানে শুধুমাত্র যে ওয়ানডের যে 15 জন ক্রিকেটার তারাই নয়, টেস্ট এবং টি-20 দলেও যারা রয়েছেন সব ক্রিকেটাররাই রয়েছেন। এবাদতকে আমরা দেখেছি। তবে উল্লেখযোগ্য বিষয় আজকের যে ম্যাচ সিনারিওর, মোসাদ্দেক হোসেন সৈকত, যিনি কিনা এই মুহূর্তে বোলিং করছেন। জানেন যে দীর্ঘ একটা সময় বাংলাদেশ জাতীয় দলের বাইরে ছিলেন সৈকত। মিডল অর্ডারে সেই সৈকতকে কিন্তু আবারও বিবেচনা করা হচ্ছে, যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে তিনি নেই, অর্থাৎ ওয়ানডে সিরিজে তিনি নেই। তবে মোসাদ্দেক হোসেন সৈকতের যে সরব উপস্থিতি, সেটা আমরা দেখতে পাচ্ছি। সাইফ হাসানের কথা বলতে পারি, দীর্ঘ একটা সময় ধরে তিনি ব্যাটে রান নেই তার। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটের কথা বলছি, পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচেই আসলে তিনি কোনো ম্যাচেই 40 ঊর্ধ্ব রান করতে পারেননি। সেই সাইফ কিন্তু আজ একেবারে ওপেনিংয়ে নেমে এখন পর্যন্ত তিনি উইকেটে রয়েছেন, ইতিমধ্যে একটা 50 তুলে নিয়েছেন। তবে তাওহিদ হৃদয় এবং লিটন দাসের যে আউট হওয়ার ধরন, লিটন দাস স্কুপ করতে গিয়ে তিনি আউট হয়ে গেছেন, তাওহিদ হৃদয় স্ট্যাম্পিং করতে আউট হয়ে গিয়েছেন। ম্যাচ সিনারিও হলেও কিন্তু সেই আবহটা রয়েছে। শুরুতে বলছিলাম যে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা ব্যস্ততম দিন। জানেন যে ঢাকা প্রিমিয়ার লিগ, যেটা কিনা আগামী মাসের শুরুতেই মাঠে করাবে এই যে অ্যাডহক কমিটির যিনি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবেদিন নান্নু, তার নেতৃত্বে কিন্তু সেই ক্লাবগুলো কিছুক্ষণ পরেই আমরা যত জানতে পেরেছি দুপুর 2টা নাগাদ মিরপুরে একটা সভায় বসবে এবং সেই সভা থেকে আসলে ঢাকা প্রিমিয়ার লিগের যে আনুষ্ঠানিক ঘোষণা, অর্থাৎ কবে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হবে। জানেন যে স্টার নিউজের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন লেজেন্ডস অফ রূপগঞ্জকে নিয়ে একটা শঙ্কা রয়েছে, শেষ পর্যন্ত রূপগঞ্জ খেলবে কিনা, কয়টা ক্লাব খেলবে, কবে শুরু হবে, সব কিছুই কিন্তু, কয়টা মাঠ, শেষ পর্যন্ত 6টা মাঠে তো খেলা অবশ্যই হবে, কিন্তু কোন 6টা মাঠকে বাছাই করা হচ্ছে 8টা মাঠ থেকে, সব কিছুই কিন্তু আজ মিটিংয়ের পরেই কিন্তু চূড়ান্ত হবে। এর বাইরে বিসিবির যিনি অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল খান, তিনিও সকালে এসেছেন এবং দফায় দফায় তিনি মিটিং করছেন। তবে দিন শেষে আসলে নিউজিল্যান্ডের বিপক্ষে যেই সিরিজ, সেই সিরিজ থেকে কিন্তু সেই সিরিজের জন্য আগামীকাল থেকেই কিন্তু আনুষ্ঠানিকভাবে অনুশীলন
শুরু হবে। তবে অর্থাৎ যারা শুধুমাত্র ওয়ানডে স্কোয়াডে রয়েছেন সেই ক্রিকেটারদেরকে নিয়ে কাল থেকে কিন্তু আনুষ্ঠানিক অনুশীলন শুরু হবে এবং আজকের যে ম্যাচ সিনারিও এবং সেই ম্যাচ সিনারিওতেও নিশ্চয়ই নিউজিল্যান্ডের বিপক্ষে যে ওয়ানডে সিরিজ সেই ওয়ানডে সিরিজে টাইগারদের ব্যাটিং অর্ডারটা কেমন হবে সেটাও হয়তো অনেকাংশে চূড়ান্ত নির্ভর হয়ে যাবে। শেষ করব সৌম্য সরকারের কথা বলে। আজকের ম্যাচে এখন পর্যন্ত যে 34 ওভার খেলা হয়েছে আমরা সৌম্য সরকারকে দেখেছি 8 ওভার বোলিং করেছে, অর্থাৎ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সৌম্যকে নিশ্চয়ই ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের। তো তুলন, এই ছিল আমার কাছে মিরপুরের সবশেষ আপডেট এবং ক্রিকেটারদের যে ম্যাচ সিনারিও তার সবশেষ খবর। রিমন, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা দর্শকদের আরও খবর জানানোর চেষ্টা করব। মিরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মাহবুব রিমন। চলে যাচ্ছে পরের খবরে। ক্রিকেটের ক্ষতি সাধনে ব্যস্ত দেশের একটি বিশেষ মহল। অভিযোগ, লেজেন্ডস অফ রূপগঞ্জের স্বত্বাধিকারী লুৎফর রহমান বাদলের। স্টার নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এই ক্রিকেট সংগঠক জানান, দেশের সাবেক অধিনায়কদের বিসিবি বসের চেয়ারে বসানোর পরে দিন দিন অন্ধকারের দিকেই ধাবিত হচ্ছে দেশের ক্রিকেট। বিস্তারিত রেদান সনের রিপোর্টে। মহল দেখেছেন যে ক্রিকেট বোর্ডকে কিভাবে শুধু ক্যাপ্টেন দিয়ে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট করে চালানো যাবে, এই ট্র্যাডিশনটা চালু করেছে। এক যুগের বেশি সময় বিসিবির সভাপতির চেয়ারটায় নিজের নাম খোদাই করে লিখেছিলেন নাজমুল হাসান পাপন। রাজনৈতিক পালাবদলে ক্রিকেট বোর্ডের সেই আসন এখন রূপ নিয়েছে মিউজিক্যাল চেয়ারে, যেখানে চেয়ারের মানুষ বদলায় নিয়মিতই, তবে সাউন্ড সিস্টেমটা এখনও আছে উপর মহলের হাতে। যদিও রাজনৈতিক পট পরিবর্তন দেশের ক্রিকেটে এনেছে নতুন ট্রেডিশন। পলিটিক্যাল কিংবা কর্পোরেট ক্যারেক্টার থেকে বেরিয়ে গেল 19 মাসে 3 জন সাবেক অধিনায়ককে বিসিবি বসের চেয়ারে পেয়েছে দেশের ক্রিকেট। ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুল থেকে হালের তামিম ইকবাল। দেশের ক্রিকেটে অনস্বীকার্য তাদের অবদান। তবে ক্রিকেট সংগঠক লুৎফর রহমান বাদল মনে করেন, ক্ষমতার চেয়ার সাবেক অধিনায়কদের হাতে দেওয়ার সংস্কৃতি নষ্ট করেছে ক্রিকেটের পরিবেশ। একটা মহল দেখেছেন যে ক্রিকেট বোর্ডকে কিভাবে শুধু ক্যাপ্টেন দিয়ে সাবেক ক্যাপ্টেন দিয়ে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট করে চালানো যাবে, এই ট্র্যাডিশনটা চালু করেছে এবং সেটা খুবই দুঃখজনক। একটা সাবেক ক্যাপ্টেন সে ভালো খেলোয়াড় হতে পারে, বাট একটা খেলোয়াড়ের সাথে তার সাংগঠনিক দক্ষতা, একটা ইনস্টিটিউশনালি চালানোর পাওয়ারটাও থাকতে হবে। সেটার কিন্তু ব্যর্থতা প্রথম দুইটা আমরা দেখলাম। আমরা এখনও নতুনটা আমরা পেলাম, দেখি কি হয়। বাট আমার ধারণা প্রথম দুইজন সামগ্রিক অর্থে ব্যর্থ হয়েছেন, সেটার ফল আমরা ভোগ করেছি এবং এই ফেলের মাসুল আমরা এখনও দিচ্ছি ক্রিকেটে, ভবিষ্যতেও দিব। এবং এই যে আমরা ক্রিকেটের দিকে পিছনের দিকে চলে যাচ্ছি, এই পিছন থেকে কখন আমরা আবার ইউ টার্ন করে ফরওয়ার্ড হব, মানে আল্লাহ নোজ। বিসিবির সদ্যবিদায়ী সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায়টা সেই মহলকেই দিয়েছেন বাদল। একই সাথে নির্বাচন নিয়ে বুলবুলের নগ্ন হস্তক্ষেপের সমালোচনাও করেছেন তিনি। আমি মনে করি একদম সে সংগঠক হিসাবে টোটালি ব্যর্থ হয়েছে। উনি তো আমার ধারণা উনি সংগঠক ছিল না, উনি একটা চাকরিজীবী ছিল। আইসিসিতে ভালো অ্যামাউন্টে চাকরি করতো, সেটা ছেড়ে এসে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য চেষ্টা করেছে, কিন্তু আমার ধারণা উনি ফেল করেছে। আমি মনে করি এটা বুলবুল দায়ী না, অ্যাকচুয়ালি বুলবুলকে যারা ওইখানে একটা মহল বসিয়েছেন তারা দায়ী। আপনারা দেখছেন ইলেকশনটা কিভাবে বিতর্কিত করেছে, এটা কোনো দরকার ছিল না। একটা ইলেকশন থাকবে, একটা সংগঠকদের ইলেকশন, এটা তো জাতীয় ইলেকশন না। মাত্র গুটি কয়েক 200-300 ভোটের মধ্যে যদি আপনি এরকমভাবে ম্যানিপুলেশন করে ইলেকশন করেন, দিস ইজ দুঃখজনক। এবং এই ইলেকশন যত সুষ্ঠু না হবে তত সুন্দরভাবে বোর্ডও গঠন হবে না, সেটারই আমরা ফল ভোগ করছি। গেল নির্বাচনের শেষ মুহূর্তে নিজের নাম সরিয়ে নিলেও পরবর্তী নির্বাচনে ন্যায্যতার ভিত্তিতে অংশ নেয়ার বার্তাও বাদল দিয়েছেন স্টার প্লের ক্যামেরায়। যদি সুষ্ঠু নির্বাচন হয়, আমি আশা করছি, ক্রিকেটের সাথে তো আসি সম্পৃক্ত, সুষ্ঠু নির্বাচনের যদি আমি দেখি হয়তো থাকবো, আর যদি সুষ্ঠু না দেখি নাও থাকতে পারি। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা। রংপুরে নেই বিভাগীয় স্টেডিয়াম, নেই ইনডোর সুবিধা, বন্ধ ক্রিকেট লিগ, তবুও সাফল্যে এগিয়ে উত্তরাঞ্চলের ক্রিকেট। ন্যাশনাল ক্রিকেট লিগ থেকে বয়সভিত্তিক দল সবখানে দাপট দেখাচ্ছে রংপুর, কিন্তু যে মাঠে তৈরি হচ্ছে এই সাফল্য তার অবকাঠামোই রয়ে গেছে অবহেলায়। সম্ভাবনার বাস্তবতার এই ব্যবধান নিয়ে মাহমুদ রাফিনের প্রতিবেদন, থাকছে বিস্তারিত। স্টেডিয়াম নেই ইনডোর প্র্যাকটিস সুবিধা, দীর্ঘদিন বন্ধ ক্রিকেট লিগ আয়োজন, তবুও দেশের অন্য সব বিভাগকে ছাড়িয়ে যাচ্ছে রংপুরের ক্রিকেট।
একমাত্র ভরসা রংপুর ক্রিকেট গার্ডেন, অথচ এই মাঠটি এখনও পূর্ণাঙ্গভাবে ক্রিকেটের জন্য বরাদ্দ নয়। সবশেষ ২৭তম ন্যাশনাল ক্রিকেট লিগ এনসিএল-এ চ্যাম্পিয়ন রংপুর বিভাগ। একই বছর এনসিএল-এর টি-20 ফরম্যাটেও শিরোপা জিতেছে রংপুর। বয়সভিত্তিক ক্রিকেটে জাতীয় দলে উল্লেখযোগ্য পরিমাণ খেলোয়াড় যাচ্ছে এই বিভাগ থেকেই। গেল বছর জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সহ বিভিন্ন ইভেন্টে দেশসেরা পারফরমেন্স রংপুরের। কিন্তু এই সাফল্যের বিপরীতে নেই প্রয়োজনীয় অবকাঠামো। বিভাগীয় শহর হয়েও মিলে না বিভাগীয় সুযোগ সুবিধা। শুধু অনুশীলনেই আটকে আছে ক্রিকেটারদের ভবিষ্যৎ। এখানে দেখেন স্কুল ক্রিকেটে প্লেয়াররা এখানেই প্র্যাকটিস করতেছে, ডিস্ট্রিক্ট টিমের প্র্যাকটিস হচ্ছে, কিন্তু একটা ইনডোর থাকলে হয়তো কি সবাই আলাদা আলাদাভাবে নিজেদের প্র্যাকটিসটা সেভাবে করতে পারে। সবাই আসে বিসিবি থেকে, সবাই এসে বলে যে এই গ্রাউন্ডটা ঠিক হবে, কিন্তু দেখেন মাঠ ঠিক আছে কিন্তু কোনো আমাদের প্র্যাকটিস করার ফ্যাসিলিটি নেই। এখানে যদি কয়েকটা উইকেট বানিয়ে দিত, আমাদের বলতো যে তোমাদের এই একাডেমি কয়েকদিন করবে, এই একাডেমি কয়েকদিন করবে, এইভাবে করলে আমাদের প্র্যাকটিসের ফ্যাসিলিটিটা ভালো হতো। 4 বছর পর পর লিগ হয়, 2 বছর 3 বছর পর পর। এখানে নিয়মিত কোনো লিগ হয় না, সারা বছর প্লেয়াররা প্র্যাকটিস করে কিন্তু কোনো লিগ হয় না, খেলতে পারে না তারা। যদি আমাদের একটা ইনডোর হয়তো খুব তাড়াতাড়ি, সাইড উইকেটগুলো হয়তো, ড্রেসিং রুমের ফ্যাসিলিটি এবং মাঠের ফ্যাসিলিটিগুলো থাকে যে সবসময় আমরা ম্যাচ খেলতে পারবো, এই জিনিসগুলো থাকলে আমার মতে আরেকটু বেটার হতো রংপুরে। অভিযোগ রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা বারবার রংপুর ক্রিকেট গার্ডেন পরিদর্শনে এসে প্রতিশ্রুতি দিলেও বাস্তবে উন্নয়নের দেখা মেলেনি। ভালো প্লেয়ার ওঠার জন্য সবচেয়ে বেশি দরকার হলো ফ্যাসিলিটিস। প্লেয়াররা প্র্যাকটিসে যত ফ্যাসিলিটিস পাবে তার উন্নতি তত বেশি হবে। এখন আমার যেটা হচ্ছে যে বিগত দিনে আসলে কী হচ্ছে সেটা বলে আমরা সমাধান বের করতে পারবো না। বর্তমান প্রেক্ষাপটে যেনারা আছেন এনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে ফ্যাসিলিটিস বাড়ান, তাহলে ভালো কিছু সম্ভব। শুধু ক্রিকেট গার্ডেন নয়, রংপুরে আধুনিক সুযোগ সুবিধা সহ বিভাগীয় স্টেডিয়াম নির্মাণের দাবি এই ক্রীড়াবিদের। ইন্টারন্যাশনাল মাঠ একটা বানাই দোক, আন্তর্জাতিক মানের মাঠ বানাই দোক, সেখানে নামটাকে ইন্টারন্যাশনাল ম্যাচ হবে, বিপিএল হবে, তারপরে প্রিমিয়ার লিগ হবে, ন্যাশনাল লিগ ওখানে হবে, প্র্যাকটিস গ্রাউন্ড এবং কী নাম বলে ওখানে ওই তৃতীয় বিভাগ স্কুল লিগ, দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ এখানে আয়োজন করা। বিশেষজ্ঞদের মতে সঠিক পরিকল্পনা আর সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে রংপুরই হতে পারে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় শক্তির জায়গা। মাহমুদ রফিন, স্টার নিউজ, রংপুর। অবহেলিত রংপুরের ক্রিকেট অবকাঠামো নিয়ে বিস্তারিত জানতে সরাসরি যেতে চাই সেখানে। আমাদের সাথে রয়েছেন রংপুরের সাবেক খেলোয়াড় সংগঠক নাসিম বাবু। নাসিম বাবু, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনাকে স্বাগত স্টার প্লেতে। আমরা শুনছিলাম ক্রিকেটার থেকে শুরু করে কোচ যারা প্র্যাকটিস করাচ্ছেন, ইভেন আম্পায়ার, সবাই অভিযোগ করছিল আসলে রংপুর বরাবরই আসলে অবহেলিত একটা জায়গা। দীর্ঘদিন থেকে আপনারা রংপুরের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, বোর্ড বদলেছে, সময় বদলেছে, তামিম ইকবাল বোর্ডে এসেছেন, এখন আসলে কি মনে হচ্ছে একজন সংগঠক হিসেবে রংপুরের ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়ন যেটা বারবার প্রতিশ্রুতি দিয়েও হচ্ছে না, সেটা কি এবার সম্ভব হবে? এখন ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা আশায় বুক বাঁধতে চাই, আগামী দিনে আমরা আরও উন্নতি করতে চাই, এই প্রত্যাশায় আমরা আশান্বিত। তো যাই হোক, এখন নতুন যে বোর্ড হচ্ছে, যে এসছেন, তাদেরকে আমি স্বাগত জানাই এবং আমাদেরকে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল বিভিন্ন সময়ে সেগুলি পূরণ হবে, এই প্রত্যাশায় আমরা অপেক্ষা করছি। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে আমরা দেখেছি আপনিও নিজের ছেলেদেরকে নিয়ে, আমি দেখেছি নিজে আপনাকে সবসময় অনুশীলনে যেতেন, অনুশীলন করাতেন। রংপুর থেকে উত্তরোত্তর সাফল্য আমরা দেখেছি, জাতীয় দলে সবসময় একটা রংপুরের প্রভাব ছিল। সেই পাইপলাইনটা এখন কেমন দেখছেন? আসলে ভবিষ্যতে রংপুরের যে ক্রিকেটাররা উঠে আসার যে পাইপলাইনটা কতটুকু শক্ত মনে হয় আপনার কাছে? জি দেখুন, রংপুরের যে সাফল্য এটা সকলেই জানে, আপনিও জানেন, আপনি যেমনটি উল্লেখ করলেন। তো এখানে এখন সমস্যা হচ্ছে যে আমাদের রংপুরের ক্রিকেটটা সিজনাল ক্রিকেট হয়ে গেছে। সিজনাল ক্রিকেট এই কারণে বলছি যে আমাদের বর্ষাকালে সম্পূর্ণ প্র্যাকটিস বন্ধ থাকে, ছেলেপেলেরা খেলতে পারে না, প্র্যাকটিস করতে পারে না। এর মূল কারণ হচ্ছে আমাদের এখানে কোনো ইনডোর ফ্যাসিলিটিস নেই, একটা। 2 নম্বর হচ্ছে আমাদের যে ক্রিকেট গ্রাউন্ড, মানে ক্রিকেট গার্ডেন যে আউটফিল্ড, এটা খুবই যাচ্ছেতেই অবস্থা, এখানে ভালো মানের ক্রিকেট খেলা সম্ভব না। এছাড়া প্র্যাকটিস যে করবে ছেলেপেলেরা, আপনি মাঠে গেলে দেখবেন 250-300 ছেলেপেলে প্র্যাকটিস করে, কিন্তু প্র্যাকটিসের সামান্যতম ভালো ফ্যাসিলিটিস নেই।
এবং আমাদের ক্রিকেট গার্ডেনের আউটফিল্ডে যে মাঠটি রয়েছে এটা দীর্ঘদিন বস্তি ছিল, সেটা উচ্ছেদ করার পরে যে অবস্থায় রয়েছে এখনও সেই অবস্থায় আছে, এটার কোনো উন্নতি হয়নি। এই প্র্যাকটিস গ্রাউন্ডটা ঠিক করা উচিত, এটাতে আপনার ছেলেপেলেরা প্র্যাকটিস করতে পারবে। এছাড়া আমাদের ছেলেদের প্র্যাকটিসের জন্য কিছু উইকেট দরকার, এই উইকেটগুলি তৈরি করা দরকার মাঠের চতুর্দিকে। এবং সর্বোপরি আমি বলতে চাই আমাদের এই মুহূর্তে যে প্রায়োরিটি বেসিসে যেটা দরকার সেটি হচ্ছে একটা ইনডোর। হ্যাঁ, এছাড়া বড় পরিসরে যেটা আপনারাও অনুভব করেন যে আমাদের একটা বিভাগীয় স্টেডিয়াম দরকার, সেটা তো অনেক বড় ব্যাপার। অবশ্যই সেটা হয়তো চিঠি চালাচালি অবস্থায় রয়েছে, তো সে জায়গা থেকে কাজ এগিয়ে যাক এই প্রত্যাশা করি। আর এখন প্রায়োরিটি বেসিসে যেটা দরকার সেটা হচ্ছে রংপুর ক্রিকেট গার্ডেনের আউটফিল্ডটা একটু ভালো করা দরকার, ড্রেনেজ সিস্টেমটা ঠিক করা দরকার এবং প্র্যাকটিস গ্রাউন্ডটা ঠিক করা দরকার, কিছু উইকেট তৈরি করা দরকার। যে বিভিন্ন সময়ে ক্রিকেট বোর্ড থেকে এসেছেন, অনেক আমাদেরকে আশা দিয়েছেন কাজ হবে, কিন্তু এখন পর্যন্ত বাস্তবে আমরা দেখিনি। রংপুর অবহেলিত, এখনও অবহেলিতই আছে। আপনারা জানেন যে 27তম NCL যে রংপুর চ্যাম্পিয়ন হয়েছে 2 ক্যাটাগরিতেই, T20 এবং ইয়েতে। তো এদিক থেকে এজ গ্রুপের যে খেলাগুলি হয় সেখানেও রংপুর দাপটের সঙ্গে বাংলাদেশে প্রতিদ্বন্দ্বিতা করে আসছে। তো পাইপলাইন এইগুলি যদি সমৃদ্ধ হয়, আমাদের প্র্যাকটিস এবং আমাদের সারা বছরের যে আমাদের ক্রিকেটের চর্চা, এটা যদি আমরা সুষ্ঠুভাবে করতে পারি তাহলে নিশ্চয়ই আপনারাও জানেন যে এই স্বল্প আমাদের ফ্যাসিলিটিজের মধ্যে আমাদের ছেলেরা যেভাবে এগিয়ে যাচ্ছে, এখানে যদি একটু সহযোগিতা আমরা পাই বর্তমান ক্রিকেট বোর্ডের কাছ থেকে, তাহলে আমি আশা করি যে বাংলাদেশের ক্রিকেট পাইপলাইনে রংপুর একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে। নাসিম বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনার মতো সবাই প্রত্যাশা করে আসলে রংপুরের ক্রিকেটটার অবকাঠামোগত উন্নয়ন হবে এবং একদিন রংপুর যেমন তাদের আধিপত্য ছিল সেই আধিপত্যটা সবসময় তারা ধরে রাখবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম পরিদর্শনে গিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, সেখানে আছেন, সেখানে কথা বলছেন তিনি। আমরা সরাসরি চলে যাব সেখানে। সুযোগ সুবিধা থাকা দরকার, সেই আদলে এটিকে তৈরি করার জন্য, এটিকে আবার পুনর্গঠন করার জন্য আমি এখানে আজকে উপস্থিত হয়েছি এবং আমার সাথে আমার ক্রীড়া পরিষদের এবং স্পোর্টস মিনিস্ট্রির কর্মকর্তারা রয়েছে এবং আমাদের এখানে সাংসদ হিসেবে আমাদের বাদশা ভাই রয়েছে, আমাদের জেলা প্রশাসক সাহেব রয়েছেন এবং স্থানীয় আমাদের অনেক নেতৃবৃন্দ রয়েছেন। পাশাপাশি ক্রিকেট বোর্ড থেকে আগত রয়েছেন, আমাদের পরিচালক রয়েছেন একজন, আমাদের সিও রয়েছেন এখানে। সো আমরা সবাই মিলে একমত হয়েছি যে এই শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম হিসেবে তৈরি করার জন্য আমরা কার্যক্রম দ্রুতই শুরু করব, কারণ আমাদের জুলাইয়ে আমাদের একটি প্রমিলা BPL তৈরি অনুষ্ঠান করার একটি চিন্তাভাবনা আমাদের এখানে রয়েছে এবং আমরা আশা করি যে সেই পর্যায়ক্রমে আন্তর্জাতিক একটি মাঠ তৈরি করার জন্য শহীদ চান্দু স্টেডিয়ামকে আমাদের পক্ষ থেকে যা যা করণীয় আছে আমরা সকল সুবিধা ইনশাল্লাহ নিশ্চিত করব। আজকের এই দিনে বাংলাদেশের ক্রিকেটে উঠেছিল নতুন সূর্য। 1997 সালের 13 এপ্রিল কেনিয়াকে হারিয়ে ICC ট্রফি জিতেছিলেন আকরাম আমিনুল নান্নুরা। প্রথমবারের মতো বিশ্বমঞ্চে প্রতিনিধিত্বের করার সুযোগ দুয়ার খুলে দিয়েছিল বাংলাদেশের। তাদের দেখানো পথেই আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে টাইগার ক্রিকেট। 1997 সালের এই দিনে কুয়ালালামপুরের আকাশে ছিল বৃষ্টির ফোঁটা, আর বাংলাদেশের হৃদয়ে জ্বলছিল আশার আগুন। আকরাম খানের নেতৃত্বে টাইগাররা মাঠে নেমেছিলেন স্বপ্ন পূরণের লড়াইয়ে। কেনিয়ার বিপক্ষে ICC ট্রফির ফাইনাল ম্যাচটা শুরু হয়েছিল 12 এপ্রিল, কিন্তু বৃষ্টির কারণে দ্বিতীয় দিনে গড়ালো। কেনিয়া প্রথমে ব্যাট করে 241 রানের স্কোর করে। স্টিভ টিকোলোর দুর্দান্ত 147 রানের ইনিংস। বাংলাদেশের বোলাররা লড়াই করলেও চাপ ছিল ভারী। বৃষ্টি থামার পর ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে টার্গেট নেমে আসে 25 ওভারে 166 রান। বিনা রানে প্রথম উইকেট হারালে অধিনায়ক আকরাম খান, আমিনুল ইসলাম, নান্নু, রফিকদের ব্যাটে জয়ের আশা জাগে। শেষ ওভারে 11 রান দরকার ছিল 2 উইকেট হাতে। খালেদ মাসুদ প্রথম বলেই ছক্কা হাঁকান, তারপর হাসিবুল হোসেন শান্তর পুল শট আর শেষ বলে লেগ বাইয়ে দল 166 রানে পৌঁছে যায়। ঠিক শেষ বলে 2 উইকেটের জয়। ICC ট্রফি বাংলাদেশের।
সেই মুহূর্তে কুয়ালালামপুরের মাঠে আকরাম খান ট্রফি তুলে ধরতেই বাংলাদেশের ঘরে ঘরে আনন্দের ঢেউ উঠল। ঢাকার রাস্তায় মানুষ বেরিয়ে পড়লেন ঢোল বাজিয়ে, আতশবাজি ফুটিয়ে। বাসায় বসে রেডিওতে খেলা শুনছিলেন যারা, তারা চিৎকার করে কাঁদছিলেন আনন্দে। গ্রামের চায়ের দোকান, শহরের অফিস, সবার গলায় ছিল একই সুর। এই জয় শুধু ক্রিকেটের ছিল না, এটা ছিল একটা জাতির স্বপ্নের জয়। আকরাম খান, মিনহাজুল আবেদিন, আমিনুল ইসলামরা হয়ে উঠলেন জাতির নায়ক। তাদের ঘাম, লড়াই আর শেষ বলের সাহস বাংলাদেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় তুলে দিল। 1999 বিশ্বকাপের দরজা খুলে দিল এই জয়। আজও যখন টাইগাররা লড়াই করতে মাঠে নামে, স্মৃতির কোণে উঁকি দেয় সেই ঐতিহাসিক জয়, সেই উচ্ছ্বাস, সেই ভালোবাসা, সেই আবেগ। বাংলাদেশের ক্রিকেটের যাত্রা শুরু হয়েছিল সেদিনই, একটা ছোট্ট দেশের বড় স্বপ্ন নিয়ে। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। আজকে খেলাও থামবে না, খবরও থামবে না। স্টার প্লের সঙ্গেই থাকুন।